আচ্ছা, লিঙ্গুইস্টিক্স পোর্শনে তোমাদের শেষের দিকে এসে গেছে। শুরুর দিকে প্রথমে স্ক্রিপ্ট, প্রোনাউন্সিয়েশন এসবের ওপর একটা ক্লাস হয়েছিল। তারপর যে শর্ট নোট যেগুলো থাকে, ফোনেটিক্যাল চেঞ্জ, সেগুলোর ক্লাস হয়েছিল। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে লিঙ্গুইস্টিক্সের সমগ্র অংশগুলো দাঁড়িয়ে আছে। সব জায়গাতেই তোমরা দেখছো এখানে ঘোষী ভবন হয়, ওখানে অঘোষী ভবন হয়, এখানে লোক আগম ইত্যাদি। তারপরে মোটামুটি তোমাদের মানে ফিচার্স অফ পালি, তারপরে বিভিন্ন যে প্রাকৃত, অশোকান প্রাকৃত, বৌদ্ধ সংস্কৃতি, এইসবের উপরে মোটামুটি ক্লাস হয়েছে। তো জেনারেলি কিন্তু লিঙ্গুইস্টিক্সের যে কোনো জায়গায় যখন পড়ানো হয়, একদম প্রথমে কিন্তু ওই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, তারপর গ্রিমস ল, ভেরনাস ল, এগুলো সব পড়ানো হয়। তার পরিবর্তে আমি এটাকে নতুন করে সাজিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। ফোনেটিক্যাল চেঞ্জগুলো প্রথম শেখা হলো, তারপরে পালির বৈশিষ্ট্য, প্রাকৃতের বৈশিষ্ট্য ইত্যাদি হলো, শেষে গিয়ে এই অংশটা আছে, যেটা হচ্ছে কাইন্ড অফ হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সের পার্ট। আচ্ছা, তো এখানে প্রথম যেটা আজকে পড়ানো হবে সেটা হচ্ছে প্রশ্নটা হোমল্যান্ড অফ পালি। এই প্রশ্নটা বোধহয় তোমাদের আমি সাজেশানে দিয়েছি। এটা 18-র মধ্যে কোনো একটা সালে এসেছিল, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। তো এটা মোটামুটি তৈরি করতে পারো। হোমল্যান্ড অফ পালি বলতে এখানে বলছে ডিটারমাইন দ্য প্লেস অফ পালি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা একটা অন্য টপিক। হোয়াট ইজ পালি, রাইট এ নোট অন ইটস অরিজিন অ্যান্ড হোমল্যান্ড। উৎপত্তি এবং তার মূল নিবাস যদি বলা হয়, সেই প্রসঙ্গে প্রশ্ন। 19-এ এসেছে, 15 এসেছে, এর মধ্যেও কোনো একটা সালে এসেছে, 20-21-এর মধ্যে। তো সেম 21-এ এসেছে। তো 21-এ মানে তোমাদের আসলেও আসতে পারে। ট্রেস দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ পালি, ডিসকাস ভ্যারিয়াস ভিউস expressed by various scholars on the origin and development of Pali, হোমল্যান্ড অফ পালি। তো পালি ভাষার উৎপত্তি এবং তার উৎপত্তি স্থল, এই বিষয়ে এটা প্রশ্ন। এর তাৎপর্য হচ্ছে যে, আচ্ছা আমি এটা পড়ছি, এখান থেকেই বলি বরং সুবিধা হবে। পালি ভাষা হলো থেরবাদী বৌদ্ধগণের ধর্ম সাহিত্যের ভাষা। এই ভাষাতে ত্রিপিটকের অর্থকথা, বংশগ্রন্থ, বিনয় অভিধর্ম বিষয়ে বহু সারগ্রন্থ, কাব্যগ্রন্থ, ছন্দ, অলঙ্কার, ব্যাকরণ, কোষ প্রভৃতি বিপুল পরিমাণ গ্রন্থ রচিত হয়েছে। বৌদ্ধ ঐতিহ্য মতে বুদ্ধ স্বয়ং এই ভাষাতেই উপদেশ দিয়েছিলেন এবং মগধ অঞ্চলের ভাষা বলে এটি মাগধী, মাগধ নিরুক্তি, মাগধক গোহার ইত্যাদি নামে অভিহিত। কিন্তু ভাষাতাত্ত্বিক বিচারে, আচ্ছা এইটা হচ্ছে এই হোয়াট ইজ পালি, তার একটা কথা এখানে বলা আছে। হোয়াট ইজ পালি প্রশ্নটা অনেক সময় একটা মানে পার্ট হিসেবে বড় প্রশ্নতে দিয়ে দেয়। সেক্ষেত্রে এই অংশটুকু তোমরা আলাদা করে তৈরি করে রাখতে পারো, যে পালি কী, বা পালি মধ্য ভারতীয় আর্য ভাষার অংশ ইত্যাদি, এইসব কথাগুলো বলা যায়। কিন্তু ভাষাতাত্ত্বিক বিচারে পালি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত, ভারতীয় আর্য শাখার মধ্য ভারতীয় আর্য স্তরের পর্যায়ভুক্ত। এইখানটা একটুখানি বলতে হবে, যদি এর আগে অন্য বিষয় আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ভারতীয়, উত্তর ভারতীয় যে বাংলা, হিন্দি প্রভৃতি ভাষাগুলো আছে, তার মধ্যে একটা সিমিলারিটি আছে। এবং আমরা যদি ইউরোপিয়ান অনেক ল্যাঙ্গুয়েজ দেখি, মানে ফ্রেঞ্চ, লাতিন ইত্যাদি, সেখানেও দেখা যাবে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সঙ্গে অনেক মিল আছে। যেমন একটা তোমরা অনেকে শুনেছো যে আমাদের যেটা সংস্কৃতে মাতৃ বলা হয়, সেটা ইংরাজিতে আমরা বলছি মাদার। লাতিন ফাতিনে মাতের ফাতের এরকম সব বলে, বহু শব্দ এরকম মিল আছে। যেটা সংস্কৃতে আমরা পদ বলছি, ইংরাজিতে হচ্ছে ফিট। এরপরে তোমরা গ্রিমস ল পড়বে, গ্রিমস লতে দেখবি পয়ের জায়গায় ফ হয় আর দয়ের জায়গায় ত হয়, মানে টি হয়। তাহলে পদ আর ফিট কাছাকাছি শব্দ, এরকম বহু শব্দের ক্ষেত্রে এরকম মিল দেখা যায়। এগুলো প্রথম যুগের যারা ইংরেজ স্কলার, যারা আমাদের সংস্কৃত ইত্যাদি শেখা শুরু করে, যেমন উইলিয়াম জোন্স, তারপরে
ইত্যাদি যারা ছিল তারা এটা প্রথম আবিষ্কার করে যে গ্রিক লাতিনের সঙ্গে সংস্কৃতির অনেক সাদৃশ্য আছে। এইসবের উপরে তারপর চর্চা হওয়া শুরু হয়। পরবর্তীতে অনুমান করা হয় যে প্রাচীন কোনো একটি ভাষা থেকে এই ভাষাগুলো বিবর্তিত হয়েছে, এবং সেটা যেহেতু ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান, মানে ইন্ডিয়া এবং ইউরোপের ল্যাঙ্গুয়েজ প্রাচীন ভাষা, এই জন্য সেটাকে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়, ইন্দো ইউরোপীয় ভাষা। তো সেই ভাষা থেকে কালক্রমে গ্রিকদের একটা ভাষা হয়েছে, লাতিন হয়েছে, তারপর ফেল্টিক যে ভাষাগুলো আছে, আয়ারল্যান্ডের ভাষা, জার্মান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে রাশিয়ান, স্লাভিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওই জায়গাগুলো যেসব ভাষাগুলো আছে, চেক চেক ল্যাঙ্গুয়েজ এই সবগুলো আছে, তারপর রোমানিয়া, আর্মেনিয়া, সব ভাষাগুলো মানে পরস্পর সম্বন্ধযুক্ত। এইগুলোকে এক একখানা বংশের মতন তুলনা করা হচ্ছে, যে গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজেস। তো সেই হিসেবে ভারতীয় ভাষাগুলোর ক্ষেত্রে বলা হয় যে ভারতীয় আর্য ভাষা। ইন্ডো আরিয়ান ল্যাঙ্গুয়েজ এরকম বলা হয়। ইন্ডো মানে ভারতীয় আর্য ভাষার 3টে স্তর করা হয়। একটা হচ্ছে এর আগে কিছুটা বলেছিলাম, প্রাচীন স্তর, মধ্য স্তর, আর হচ্ছে নব্য স্তর। প্রাচীন স্তরের মধ্যে হচ্ছে সংস্কৃত বা বৈদিক সংস্কৃত, মধ্য স্তরে হচ্ছে পালি প্রাকৃত, নব্য স্তরে হচ্ছে আমাদের আধুনিক ভাষাগুলো। তো পালি তাহলে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে ভারতীয় আর্য একটা শাখা, ভারতীয় আর্যের মধ্যে প্রাচীন শাখা আছে, মধ্য ভারতীয় আর্য শাখা আছে। পালি হলো মধ্য ভারতীয় আর্য শাখার ভাষা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পালি ভাষার উৎপত্তি হলো। এর বিকাশ হয়েছে বিভিন্ন সময়। এর আগে বোধহয় একটা প্রশ্ন ছিল এখানে, না এটা না, যে পালি ভাষার একটা স্তর বিভাগ আছে, যে এর পরেই কথাটি বলা আছে। ভাষাতাত্ত্বিকদের মতে পালি ভাষার বিকাশে 4টি স্তর দেখা যায়। মানে এই ভাষাটি একটা সময়ের নয়। যেমন বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা ভাষার প্রাচীন যুগ হচ্ছে চর্যাপদ, তারপরে মধ্যযুগ হচ্ছে মোটামুটি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মানে 5ম শতক, ওই সময় শুরু হচ্ছে। তারপরে যে বৈষ্ণব পদাবলী, মঙ্গল সাহিত্য, এইসব যেগুলো আছে, এই চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, নর্মদা মঙ্গল, এইসব হচ্ছে। তারপরে গিয়ে মোটামুটি রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে আধুনিক যুগ শুরু হচ্ছে বাংলা ভাষা। এই সময় ভাষার পার্থক্য আছে, সাহিত্য রীতির পার্থক্য আছে। তো বাংলা ভাষারও আদি মধ্য অন্ত 3টে স্তর বিভাগ করা হয়। পালির ক্ষেত্রে এরকম 4টা স্তর বিভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন গাথার ক্ষেত্রের যুগ। ত্রিপিটকের মধ্যে গাথা অর্থাৎ পোয়েট্রি যেগুলো আছে, যেমন সূত্র নিপাত হচ্ছে পোয়েট্রি, যে তোমরা হিস্ট্রি পোর্শনে পড়েছো, ধর্মপদ পোয়েট্রিতে লেখা, থেরোগাথা থেরিগাথা পোয়েট্রিতে লেখা। মোটামুটি এর সব অংশ না হলেও বেশ কিছু অংশ কিন্তু বেশ প্রাচীন গাথা সাহিত্যের অংশ। তারপর পিটকীয় গদ্য সাহিত্যের অংশ, মেইনলি যেটা ক্যানোনিক্যাল লিটারেচার, মানে ক্যানোনিক্যাল না, মানে নিকায়ের সাহিত্য যেটা আছে, দীর্ঘ নিকায় ইত্যাদির যে সূত্রগুলো আছে সেইগুলো। তারপর হচ্ছে পিটকোত্তর গদ্য সাহিত্য। পিটকোত্তর মানে নন ক্যানোনিক্যাল, এর মধ্যে যেমন মিলিন্দ প্রশ্ন আছে, নেত্রী প্রকরণ আছে। পরবর্তীকালে আমরা দেখছি অর্থকথা সাহিত্য হচ্ছে, এই যে সমন্ত প্রাসাদিকা ইত্যাদি, এইগুলো। আর শেষ স্তর হচ্ছে সংস্কৃত প্রভাবিত কাব্য সাহিত্যের যুগ। এই স্তরের জায়গাটা তোমরা খুব একটা পড়োনি, তোমাদের মানে পাঠ্যাংশে অতটা নেই। এই সময়ে মানে একদম শেষ দিকে 12শ শতকের পরবর্তী সময়ে এটা ঘটনা। এই সময় অনেক কাব্যগ্রন্থ লেখা হয়েছে, তেলকটাহ গাথা, পদ্মমধু, সমন্ত কূট বর্ণনা, জিনচরিত, জিনালঙ্কার, এইসব আছে। তো এগুলো সব সংস্কৃতের মতন, যেমন কালিদাস প্রমুখ সব লিখেছে। খুব কঠিন ভাষা এবং কাব্য সাহিত্য যেমন অলঙ্কার সমৃদ্ধ ভাষা, এইসবগুলো লেখা হয়েছে। এই 4টি স্তর আছে। তার মানে পালি ভাষা বলতে আমরা যেটা বলি সেটা একটা সার্টেন টাইমের ভাষা হয়, সেটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং এই 4টি স্তরের ভাষার কিছু লক্ষণ আছে, এগুলো এখন বলতে গেলে তোমাদের অতটা প্রয়োজনীয় নয়, তবে কালে ভদ্রে এগুলো মোটামুটি পাবে, মানে পালি পড়তে পড়তে প্রসঙ্গক্রমে উল্লেখ আসবে। তো তাহলে সমস্যা হচ্ছে প্রথমত যে পালি একটা সার্টেন টাইমের ভাষা নয়,
যদি কাউকে বলা হয় যে ঠিক আছে ওই যে একটা কোনো শিল্পরীতি যদি বলা হয়, ধরো রবীন্দ্রসঙ্গীত, যদি বলে রবীন্দ্রসঙ্গীত কোন জায়গায় তৈরি হয়েছে, এটা তো আমাদের প্রাসঙ্গিক প্রশ্ন যে উৎপত্তিস্থল কোথায়। তা আমরা এটাকে নির্ণয় করা তুলনামূলক সহজ, কারণ রবীন্দ্রনাথের জীবৎকাল একটা 70-80 বছরের মধ্যে হবে, এবং তার যদি রবীন্দ্রসঙ্গীতের কাল বলা হয় তাহলে 30 থেকে 40 বছরের মধ্যে মোটামুটি রবীন্দ্রসঙ্গীত ফর্ম করে গেছে। তারপর খুব একটা বেশি তার বিকাশ হয়নি বা পরিবর্তন হয়নি। আমরা বলতে পারি হ্যাঁ, রবীন্দ্রনাথ যেখানে যেখানে থেকেছেন, বিশ্বভারতীতে বা জমিদারি সুবাদে শিলাইদহ প্রভৃতি যে জায়গাগুলো থাকেন, সেখানেই তিনি মানে বাউল গান, ভাটিয়ালি, এই বিভিন্ন যে আমাদের মানে কীর্তন, বাঙালি সঙ্গীত, কোনো কোনো সময় ক্লাসিক্যাল মিউজিক, সেগুলোর প্রভাবে রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়েছে। তো ওটাকে আমরা ইজিলি এটাকে রেকগনাইজ করতে পারি যে কোন সময় হয়েছে, কোথায় হয়েছে। আলটিমেটলি খুব বেশি বাংলার বাইরে যাবে না। যদিও রবীন্দ্রসঙ্গীতের বেশ কিছু গান আছে রবীন্দ্রনাথের যেগুলো মানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবিত, যেমন তোমরা কিছু কিছু গান শুনেছই, কতবারও ভেবেছিল আপনা বলিয়া, তারপর ফুলে ফুলে ঢলে ঢলে, এরকম বেশ কিছু গান আছে সেগুলো পাশ্চাত্য সঙ্গীতে ডাইরেক্ট, মানে সেই গানগুলো এখন পাওয়াও যায় যে গানটা সুরে এগুলোকে বসানো হয়েছে। যাই হোক, তো বিষয়বস্তু হলো যে তো পালির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইমে ডেভেলপমেন্ট হয়েছে, এটাকে এক্স্যাক্ট বলা খুব মুশকিল। আচ্ছা, সেকেন্ডলি এখানে বলা হচ্ছে যে মধ্য ভারতীয় আর্য ভাষারূপে পরিগণিত পালি ভাষা হলো থেরবাদী বৌদ্ধ ধর্মের ভাষা। এই ভাষার সঙ্গে বিভিন্ন প্রাকৃত, বৈদিক, সংস্কৃত, এমনকি কদাচিৎ প্রাক বৈদিক যুগে ভাষাতাত্ত্বিক সাহিত্য দেখে পালি ভাষাকে গাইগার, উইলহেলম গাইগার, উনি জার্মান স্কলার ছিলেন, খুনস্প্রাকে বা বিভিন্ন উপভাষার মধ্যে একটি শিষ্ট ভাষার রূপে উল্লেখ করেছে। খুনস্প্রাকে শব্দটি মানে জার্মান ওয়ার্ড, এটার মিনিং হবে বাংলায় মোটামুটি শিষ্ট ভাষা বলা যায়। তো এটা তাৎপর্য হচ্ছে, ধরো বাংলা ভাষার অনেকগুলো ডায়ালেক্টিক ফর্ম আছে। ডায়ালেক্ট মানে উপভাষা বলে। বেসিক্যালি বাংলা ভাষা মূল মানে একটা ভাষা হলেও তার মধ্যে ভিন্ন ভিন্ন রূপ আছে। পূর্ববঙ্গের লোকেরা একরকম ভাষায় কথা বলে। পূর্ববঙ্গ বলতে মেনলি ধরো ঢাকা, বিক্রমপুর, ওই যে এলাকা, ওইখানের ভাষাটাকেই আমরা সাধারণত পূর্ববঙ্গে মানে বাঙাল ভাষা বললে যা বোঝায় সেটা বোঝাই। কিন্তু বাংলাদেশে অনেক ডিফারেন্স আছে, যেমন যেটা বরেন্দ্র অঞ্চল আছে, মানে রাজশাহী, বগুড়া, রংপুর, চাঁপাই নবাবগঞ্জ, এই যে জায়গাগুলো আছে, এইখানের ভাষাটা একরকম হয়। মুর্শিদাবাদের বা মালদার ভাষার সঙ্গে কতকটার মিল আছে, যেটা বরেন্দ্র উপভাষা বলে। আবার কোচবিহারের দিকে রাজবংশী আছে, বাংলাদেশের সিলেটের দিকে একরকম ভাষা বলে, চট্টগ্রামে একরকম ভাষা বলে। চট্টগ্রামের ভাষা তো শুনলে বুঝতেই পারা যায় না। আর এদিকে আমাদের ঝাড়খণ্ডের সংলগ্ন পুরুলিয়ার দিকে একরকম ভাষা বলে, যেটা ঝাড়খণ্ডী ভাষা বলে, এবং আমাদের যেটা রাঢ়ী উপভাষা, যে ভাষায় আমরা সাধারণত কথা বলি, এইরকম। এখন কথা হচ্ছে এই যে ভাষার পার্থক্য, আমরা এইগুলোতে কি এই ভাষায় লিখি না, এর মধ্যে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে মোটামুটি কলকাতা সংলগ্ন যে ভাষা, বা বলা চলে রাঢ়ী উপভাষার যে ধরন, সেটাকেই মান্য বাংলা ভাষা বলে বলা হয়। বাংলাদেশের মানুষ কথা বলেন মানে ওখানের ভাষায়, মানে করছি, খাইছি, এরকম। কিন্তু লেখার বেলায় করছি দন্তস্বয় হর্ষই লেখে না, খাইছি দন্তস্বয় হর্ষই লেখে না। সে সময় করছি, খাইছি লেখে, এবং বলা চলে সভা সমিতিতে যখন বলা হয় তখন কিন্তু এই রাঢ়ী উপভাষাতেই কথা বলা হয়, সেখানে করছি, খাইছিটা বলে না। দু একটা হয়তো রূপভেদ দেখতে পাওয়া যায়, কিন্তু তাহলেও একটা প্রবণতা আছে ওইটা বজায় রাখা। তো সব ভাষাতেই এটা হয়। ইংরাজির ক্ষেত্রেও ডায়ালেক্ট আছে, মানে যেটা ব্রিটিশ অ্যাকসেন্ট আর স্কটিশ অ্যাকসেন্ট যেরকম বলা হয়, স্কটিশ অ্যাকসেন্ট শুনলে তো মনে হয় চট্টগ্রামের ভাষার মতো, মানে কী যে বলছে কিছু বোঝাই যায় না। তো এরকম আছে, কিন্তু তাহলেও মোটামুটি ইউকের ল্যাঙ্গুয়েজকেও এখনো পর্যন্ত মানে ব্রিটিশ ইংলিশকেই বা ব্রিটিশ অ্যাকসেন্টকেই সর্বাধিক মান্য বলে ধরা হয়। যদিও আমেরিকাতে একরকমভাবে উচ্চারণ হয়, তবে যদিও সেটা হাজারো মানে সেই উচ্চারণগুলো ওই যে আমেরিকানরা যে ওয়াটার এরকম একটা উচ্চারণ করে ওয়াটারের পরিবর্তে, তো
তো সেটা একটা মানে ছোট হিসেবেই সেটাকে দেখে। তো সব ভাষাতেই কিন্তু একখানা মান্য রূপের একটা ব্যাপার আছে, যেটাকে শিষ্ট ভাষা বলা চলে। সেটাকে গাইগার বলছেন যে পালি হচ্ছে ওই রকম একটা খুঁজ প্রাণী। এই জন্য পালি ভাষাতে দেখা যাচ্ছে যে প্রাকৃত যে ভাষাগুলো আছে, তোমরা অলরেডি প্রাকৃত পড়েছো। মাগধী প্রাকৃত একরকম হয়, অর্ধমাগধী একরকম হয়, অর্ধমাগধী যদিও পড়ানো হয়নি, সৌরসেনী একরকম হয়। সবের কিন্তু আমরা পালিতে দেখতে পাই লক্ষ্য। যেমন মাগধী প্রাকৃতের যে রয়ের জায়গায় ল হয়, তোমরা কিছু কিছু জায়গায় এরকম উদাহরণ পেয়েছো, যেমন পরিহটা পালিতে পলিখ হয়, রয়ের জায়গায় ল হচ্ছে মাগধী প্রাকৃতের মতন। তারপরে মহারাষ্ট্রী প্রাকৃতে ক্ষিয়র জায়গায় চয়ে ছয়ে হয়। তো পালিতে কিন্তু ইক্ষু যে শব্দটা, ইক্ষু সংস্কৃত, সেটা উচ্ছু হয়। রিক্ষ শব্দটা অচ্ছ হয়। আরও বেশ কিছু উদাহরণ আছে। ক্ষমা শব্দটা ক্ষমা হয়, ক্ষিয়র জায়গায় ছ হচ্ছে। তো এইরকম সব প্রাকৃতেরই অল্প বিস্তর লক্ষণ পালিতে দেখা যায়। তাহলে এখন প্রাকৃতগুলো তো তোমরা মোটামুটি দেখলে, যে একটা প্রাকৃত মহারাষ্ট্রের, একটা মগধের, একটা সুরসেন অর্থাৎ দিল্লি মিরাটের ভাষা। তাহলে পালি কোথাকার ভাষা? পালি কি মহারাষ্ট্রের ভাষা, মগধের ভাষা, নাকি কোথাকার? পালিতে যেহেতু সব ডায়ালেক্টগুলোরই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেই জন্য অনুমান করা হয় যে ডেফিনেটলি তাহলে পালি হচ্ছে এই টোটাল উত্তর ভারতে, বৌদ্ধ যুগে উত্তর ভারতের একটা কমন ল্যাঙ্গুয়েজ ছিল পালি। আচ্ছা, এখানে একটি বিষয় হলো, এবারে বলছে একটি কৃত্রিম এবং সাহিত্যিক উপভাষা। এটা অ্যাকচুয়ালি গাইগারের কথাটাকেই এখানে বাংলায় তুলে দেওয়া হয়েছে, খুব সুন্দর লেখা। গাইগারের যে বইটি আছে, পালি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অসাধারণ একটা বই। মানে একটা সময় জার্মান স্কলাররা তো যথেষ্ট পণ্ডিত ছিলেন, যে তারা পরে ওই দলাদলি করা শুরু করলেন নাৎসি আন্দোলন শুরু হওয়ার পরে, কিন্তু জার্মানদের মধ্যে বাঘা বাঘা স্কলার ছিল। ইভেন আইনস্টাইনও হচ্ছে ওই যুগের, মানে সেম টাইমে গাইগার, আইনস্টাইন, নিকোলা টেসলা এইসব একই সময়ে কম বেশির মধ্যে বড় বড় ছিলেন বিজ্ঞানী, ভাষাতাত্ত্বিক। আরও সব আছে, ওয়েবার, উইন্টার, মরিস উইন্টার নিডস, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো উনি বলছেন যে যদি এইরকম কোনো ভাষা একটা হয় যেটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হচ্ছে, সেই ভাষাটি যদি কৃত্রিম ভাষা হয়, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন ভাষার লক্ষণগুলো নিয়ে একখানা প্রয়োগ করা হচ্ছে ভাষা, অথবা যদি সেটা সাহিত্যিক ভাষা হয়। সাহিত্যিক ভাষা বলতে এখানে তাৎপর্য হচ্ছে যেটা বাংলায় আমরা লেখ্য ভাষা বলি। এই আমি যে ভাষায় তোমাদের পড়াচ্ছি বা যে ভাষায় নোটটা লেখা, এই ভাষায় কিন্তু আমরা কথা বলি না, এটা একটা শিষ্ট ভাষা। এই ভাষায় কথা বলতে গেলে বাড়িতে যদি বলো হাসাহাসি করবে, বা বন্ধুদের মধ্যে কথা বললে হাসাহাসি, কিন্তু যখন একাডেমিক কোনো কিছু কাজ হয়, কোনো সভার মধ্যে কাজ হচ্ছে, তখন কিন্তু এই ভাষাটা একটা মার্জিতভাবে বলা হয়। এমনকি আমিও যখন বাড়িতে কথা বলি, আমাদের সিঙ্গুরের কিছু ডায়ালেকটিক্যাল মানে ফিচার চলে আসে। তো যেমন মানে কোথায়, এইটাকে এই সিঙ্গুর, হরিপাল এই এলাকায় খুব অল্প জায়গা, মানে সিঙ্গুর, হরিপাল মানে 2-3টে থানা, এই এরিয়ার মধ্যে কয় বলে, এটা কোথাও বলে না। মানে আমি যেটা লক্ষ্য করেছি, অনেক সময় আমি কথা বলতে গিয়ে বললাম কয় কোথায়, মানে কোথায়ের জায়গায় কয় শব্দটা হয়। শহরের দিকের লোক কই বলে, মেদিনীপুরের লোকে কুই বলে। আমি মানে কাঁচিপাতির দিকে আবার বাসে মানে যাচ্ছিলাম, বাজকুল টাজকুলে আছে বিপ্লব চিনতে। হ্যাঁ স্যার, আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে কাই যাবি বলে, মানে কাই, মানে কাই কোথায় কি বলে, কাই কুই বলে। বলে, এরকম একটা বলে। তো বাসওয়ালা ওরকম বলে, আমি কি বলছে যে, তারপর বুঝলাম যে মানে কোথায় এটাকে বলতে চাইছে। তো এইরকম আছে, ভাষার একটা তারতম্য থাকে। তো কিন্তু সেটা আমরা প্রয়োগ করি না, আমরা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফলো করি। তো যদি পালিকেও আমরা সেই রকম একটা ভাষা ধরি, বিভিন্ন ভাষার মধ্যে একটা সংযোগকারী ভাষা, এবং সেটা কৃত্রিম বা সাহিত্যিক ভাষা, কিন্তু তাহলেও তার মানে সম্ভাব্য বিভিন্ন উপভাষা থেকে উপাদান সংগ্রহ করলো, মানে এখান থেকে কিছু লক্ষণ নিয়েছে, ওখান থেকে কিছু লক্ষণ নিয়েছে, তা সত্ত্বেও বলা চলে তার ভিত্তি হয় একটি উপভাষা। মানে মেন একটাকে ডেভেলপমেন্ট মানে আশ্রয় করে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। আজকে যে ইংরাজি ভাষাতে চারিদিক থেকে ইংরাজিতে শব্দগুলো নেয়, যেমন বাজার, লুট, তারপর
এইসব অনেক শব্দ এখন ইংরাজিতে এসেছে, যেটা ভারত থেকে শব্দগুলো গেছে। আরও এসব আছে, নবাব টবাব যে বলে না, এগুলো নবাব কি আর ইংরেজি শব্দ নাকি? তো এরকম আরও অনেক শব্দ আছে, তো সেগুলো সংগৃহীত হচ্ছে। কিন্তু ইংরাজি তো আলটিমেটলি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, মানে ব্রিটেনের ভাষা। তো এইরকম তাহলে পালিটা কোন জায়গাকার ভাষা, এটা একটা প্রশ্ন। তাই প্রশ্ন হলো, পালি ভাষার মূল উৎপত্তি তৎকালীন ভারতবর্ষের কোন অঞ্চলে হয়েছিল? তবে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভাষাতাত্ত্বিক উপাদান সংগৃহীত হয়েছে এবং দীর্ঘকাল তা শ্রুতির আকারে চলে এসেছে। আরও মানে এখানে অনেকগুলো আনসার্টেনিটির উল্লেখ করা হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে পালি ভাষাটা কোথাকার, এবং সেটার ওপর ভিত্তি করে এই পুরো প্রশ্নটার আবর্তন। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, মানে বলা চলে তোমাদের গোটা পালি পড়তে গিয়ে যতগুলো প্রশ্ন পড়বে টপিক, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মানে একটা ইন্টেলেকচুয়াল একটা টপিক। তো এটা খুব সুন্দর করে লেখা, মানে আমার যতগুলো লেখা নোট আছে তার মধ্যে এটা একটা মাস্টারপিস বলা চলে। মানে কোনো বইতে এত সুন্দর করে লেখা নেই এই টপিকটা যেভাবে লেখা আছে, বাংলা কোনো বইতে নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যাই হোক, বহু বই পড়ে, মানে লিঙ্গুইস্টিক্সের বাংলা বই, গাইগারের বই ইত্যাদি ইত্যাদি থেকে এটা আমি নোটটা বানিয়েছি। যাই হোক, তো এইটা একটা ভূমিকা চলছে, মানে পটভূমি। পালিতে আরও সমস্যা হচ্ছে কি, পালি শ্রুতির আকারে চলেছে, মানে পালি লেখা হয়নি, লেখা হলে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। 400 বছর ধরে পালি প্রথম প্রথম চতুর্থ সঙ্গীতে লেখা হচ্ছে, খ্রিস্টপূর্ব 100 শতকে। 400 বছর ধরে যখন সেটা ওরাল ট্র্যাডিশনে আসছে, ভেতরে তো কেউ চেঞ্জ করলে করতেই পারে। এই তারপরে বলছে সেই সঙ্গে সম্পূর্ণ অন্য একটি দেশে লিখিত আকার ধারণ করেছে। এই প্রশ্নের সদুত্তর পাওয়া কঠিন, তো এখানে একটা তাই কথাটা অ্যাড করলে ভালো হয়। তাই এই প্রশ্নের সদুত্তর পাওয়া কঠিন। তো অনেকগুলো কথা বলে, পালি ডিফারেন্ট টাইমে ডেভেলপমেন্ট হয়েছে, পালি ভাষা আর মধ্যে বিভিন্ন উপভাষার লক্ষণ দেখতে পাওয়া যায়। পালি ভাষাতে দীর্ঘকাল শ্রুতির আকারে চলে এসেছে, মানে এক্স্যাক্ট কোন সময়ে মানে লিখিত হয়নি, 400 বছর পরে লিখিত হয়েছে। এবং লিখিত যে হয়েছে সেটা আবার ভারতে নয়, শ্রীলঙ্কায় লেখা হয়েছে। তাহলে প্রচুর আনসার্টেনিটি। তো এই কারণে এটা অদ্ভুত বিষয়, পালি ভাষার প্রসঙ্গে এই জন্য প্রচুর মতভেদ আছে যে পালি ভাষাটা অ্যাকচুয়ালি কোন জায়গার ভাষা। তো বিভিন্ন যে মতভেদ আছে সেটাকে মোটামুটি 4টা শ্রেণীতে ভাগ করা যায়। বিভিন্ন গবেষকরা বিভিন্ন কথা বলেছেন। সেটা হচ্ছে সেন্ট্রালাইজড করে বলা হচ্ছে যে একটা হচ্ছে উজ্জয়িনী, একটা হচ্ছে মধ্যদেশ, একটা কলিঙ্গ এবং একটা হচ্ছে মগধ। তো এটা অ্যাকচুয়ালি উত্তর ভারতে 4টে রিজিয়নকে করছে, আইডেন্টিফাই করছে। উজ্জয়িনী বলতে বেসিক্যালি এটা ওয়েস্টার্ন পার্টকে করছে। উজ্জয়িনী তোমরা জানো যে মহাকালের মন্দির আছে উজ্জয়িনী। উজ্জয়িনী কোথায় এখন? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ স্যার। মধ্যপ্রদেশে একদম মানে গুজরাট একটা সংলগ্ন এলাকা বলে। আর মধ্যদেশ বলতে বোঝাচ্ছে মেনলি ওই ইউপি ফিউপি যে জায়গাটা আছে, অযোধ্যা, এলাহাবাদ, ওই সব যে এলাকাটা। কলিঙ্গ হচ্ছে অবভিয়াসলি মানে উড়িষ্যা, আর মগধ মানে বিহার। এই 4টে জায়গাকে বিভিন্ন স্কলাররা বলেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন লজিকের ওপর ভিত্তি করে। তো সেটাকে এইভাবে সাজানো হয়েছে উজ্জয়িনী ভিত্তিক মতবাদ। তো অনেক বিদ্বান উজ্জয়িনীকে পালি ভাষার উৎপত্তিস্থল বলেছেন। ওয়েস্টারগার্ড পরে কুনের মতে অশোকের গিরনার শিলালেখের সঙ্গে পালি ভাষাই সবচেয়ে নিকটবর্তী। গিরনার এই জন্য তোমাদের আগে এটা খুব সুন্দরভাবে এবারে সিলেবাসটা মানে সাজানো হয়েছে। সিলেবাস বলবো না, মানে কোর্স প্ল্যানিং যদি বলা হয়, যে এইগুলো পড়তে গেলে কিন্তু তোমাদের অশোকান ইনস্ক্রিপশনের বেসিক নলেজগুলো থাকবে, বা মাগধী, অর্ধমাগধী প্রাকৃতের লক্ষণগুলো। এই জন্য এগুলো আগে পড়ানো হয়েছে। আগে মানে বিগত যে 6 বছর পড়াচ্ছি আমি, প্রতিবারে আগে হোমল্যান্ড অফ পালি এইসবগুলো আগে পড়ানো হতো। তো ইনি বলছেন যে অশোকের যে গিরনার যে শিলালেখ আছে, মানে যেটা উত্তর পশ্চিমা যে শাখা ডায়ালেক্টের, সেটার সঙ্গে পালির অনেক মিল আছে। আবার উজ্জয়িনীর ভাষাকেই মহেন্দ্রের মাতৃভাষা বলা যায়। মহেন্দ্র হচ্ছে অশোকের পুত্র, তার মামার বাড়ি ছিল উজ্জয়িনী, এবং সে ছোট থেকে গল্প অনুসারে মানে বৌদ্ধ অনুসারে তিনি উজ্জয়িনীতেই বড় হয়েছেন।
মাতুলালয়। তো আবার তিনি শ্রীলঙ্কাতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করতে চান। তার বৌদ্ধ ধর্ম প্রচারের পরে পরে 100 বছরের মধ্যে পালি সাহিত্য শ্রীলঙ্কাতে লেখা হয়। সেই জন্য সঙ্গত যে তাহলে উজ্জয়িনীর ভাষাটাই আসলে পালি ভাষা। আরও ফ্রাঙ্কে এর মতে পালি ভাষার উৎপত্তিস্থল মধ্য হতে পশ্চিম বিন্ধ্য পার্বত্য অঞ্চলে, বিন্ধ্য যে রিজিয়ন আছে সেইখানে হচ্ছে, এবং তার কেন্দ্রস্থল হচ্ছে উজ্জয়িনী, এরকম তার লজিক আরও ফ্রাঙ্কে। অপরপক্ষে স্টেন কোনো পৈশাচী প্রাকৃতের সাথে পালি ভাষার সাদৃশ্যের উপর ভিত্তি করে বলেছেন যে পৈশাচীর উৎপত্তিস্থল উজ্জয়িনী। অ্যাকচুয়ালি কিন্তু হিস্টোরিক্যালি মানে বলা হয় পৈশাচী হচ্ছে কাশ্মীরের ভাষা, কাশ্মীরের ল্যাঙ্গুয়েজ, এবং কাশ্মীরের ভাষার সাথে অ্যাকচুয়ালি এটা কাশ্মীরের ল্যাঙ্গুয়েজ, মানে কাশ্মীরি আছে না একটা কি আগেকার দেখতে, মানে ওই যে আমাদের ইন্ডিয়ান ট্যুরিজমের একটা কাশ্মীরের বিজ্ঞাপন হতো, আমি আসতে বলে একটা কথা বলতো, মানে ওটা বলছে যে জগতে যদি কোথাও স্বর্গ থাকে, আমি আসতে মানে এইখানেই আছে, এটা কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ। আমি আসতে দেখো আমাদের ভারতীয় ভাষার সঙ্গে কাছাকাছি ভাষা, কাশ্মীরের ল্যাঙ্গুয়েজ এটা। তো ওটা হচ্ছে পৈশাচী প্রাকৃতের সঙ্গে মিল আছে। এবং আমাদের যে যে অশোকের যে শাহবাজগড়ি মানে উত্তরের যে শাখাটা আছে, ডায়ালেক্টগুলো আছে, সেগুলোর সাথেই পৈশাচী প্রাকৃতের মিল আছে। তো যাই হোক, তিনি অদ্ভুতভাবে বলেছেন যে কাশ্মীর না, উজ্জয়িনী হচ্ছে পৈশাচীর উৎপত্তিস্থল, এবং যেহেতু পৈশাচীর সাথে পালির সাদৃশ্য আছে সেই জন্য পালির উৎপত্তিস্থল হলো উজ্জয়িনী। আচ্ছা, অধ্যাপক সুকুমার সেনের মতে এই এক বাঙালি এতক্ষণে পাওয়া গেল। অশোকের শিলালেখে প্রাচ্যমধ্যা এবং প্রাচ্যা এই দুই উপভাষার মিলনে সৃষ্ট ভাষা পালির উৎপত্তিস্থল ছিল সম্ভবত উজ্জয়িনী। ইনি আবার বলছেন যে অশোকান ইনস্ক্রিপশনের যে প্রাচ্যমধ্যা এবং প্রাচ্যা এই দুটো ডায়ালেক্ট আছে। প্রাচ্যমধ্যা মানে হচ্ছে যেটা কালসির ইনস্ক্রিপশন, প্রাচ্যা মানে হচ্ছে যেটা ওই জৌগড় আর ধৌলিতে যেটা পাওয়া গেছে, মানে উড়িষ্যার ইনস্ক্রিপশন। এই দুটোর সাথে পালির মিল আছে বলে তাহলে এই দুটো মিশিয়ে পালি হয়েছে, কিন্তু উৎপত্তিস্থল হচ্ছে উজ্জয়িনী। হলো ভীষণ ইন্টেলেকচুয়াল, মানে এর কোনো লাইন বাদ দেওয়া যাবে না। নোটটা একটু বড় আছে, এখান থেকে যদিও আমি কোনোবারে বলিনি, ধরো এখানে 4টে আছে, এখানে 2-3টে দিতে পারো, 4টের মধ্যে 4টে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং আমি এটা বলতে পারি এখানে বোধহয় 23খানা মত উল্লেখ আছে মোস্ট প্রবাবলি টোটাল মিলিয়ে। তো কোনো বইতে এতগুলো উল্লেখ নেই। তো 23-এর মধ্যে 10-12খানাও যদি উল্লেখ করা হয় মোটামুটি স্ট্যান্ডার্ড জেনারেল বইগুলোতে যেগুলো আছে, ওই যে পরেশচন্দ্র মজুমদারের বই, পরেশচন্দ্র ভট্টাচার্য, রামেশ্বর ইত্যাদি যে বইগুলো আছে, ইভেন সুকুমার সেনের বইতেও এতগুলো উল্লেখ নেই মতের। তো যতগুলো সম্ভব দেবে সবগুলো দিলে তো আরোই ভালো। এবার কলিঙ্গ ভিত্তিক মতবাদ। অনেকের মতে পালি ভাষার উৎপত্তি স্থল হলো কলিঙ্গ। ওল্ডেনবার্গের মতে মহেন্দ্র কর্তৃক সিংহলে ধর্মপ্রচারের বৃত্তান্ত অমূলক। মানে এই যে মহেন্দ্র গিয়ে, অশোকের পুত্র মহেন্দ্র গিয়ে সিংহলে ধর্মপ্রচার করেছিল, সেইটা বলছেন ইনি এটা ভুল কথা। সিংহলের নিকটবর্তী ভূখণ্ড কলিঙ্গ থেকে দীর্ঘকাল আদান প্রদানের মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়, এটা এনার অভিমত ওল্ডেনবার্গের। এছাড়া কুলিঙ্গের খারবেলের শিলালেখের সঙ্গে পালি ভাষা সাদৃশ্য দেখা যায়। খারবেল ইনস্ক্রিপশন আমাদের পাঠ্য ছিল। আমাদের পালি সিলেবাসটা খুব সুন্দর। সংস্কৃত ডেফিনেটলি একটা ঐতিহ্যবাহী, মানে ভারতীয় যদি বিষয়গুলো বলা হয় ভারতীয় ঐতিহ্যে, তার মধ্যে একটাই, কিন্তু পালি সিলেবাসটা আরও অথেন্টিক। পালি সিলেবাস গ্র্যাজুয়েশন পড়তে গেলে বহু জিনিস পড়তে হয়। না, আমাদের প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত এগুলো পড়তে হয়েছে। জৈনদের যে মানে অঙ্গ উপাঙ্গ সেখান থেকে কিছু পোর্শন পাঠ্য ছিল। দেন খোটানি ধম্মপদ, যেটা মানে খোটান নাম তো শুনেছো, খোটান মানে ওই কাশগড় ইয়ারখঞ্জে যেটা সিল্ক রুটের যে জায়গা ছিল, ওখান থেকে একটা ধর্মপদের ভার্সন পাবে, সেটার একটা অংশ পাঠ্য ছিল। দেন খারবেল ইনস্ক্রিপশন পাঠ্য ছিল, অশোকান ইনস্ক্রিপশন পাঠ্য ছিল। অশোকান ইনস্ক্রিপশনের তো সব কটা ডায়ালেক্ট পাঠ্য ছিল, মানে 4টে জায়গার জন্য 4খানা জায়গা থেকে ইনস্ক্রিপশন দিয়েছে। এই সব মোটামুটি পড়তে হয়েছে। তো যাই হোক, তো কি নম অরিহন্তানং এরকম করে শুরু হচ্ছে, যেহেতু খারবেল তো জৈন ছিল, ওই জন্য ওইভাবে শুরু হচ্ছে।
তো আচ্ছা, এবারে তো ওই খারবেলের শিলালেখের সঙ্গে সাদৃশ্যের ভিত্তিতেই নিয়ে এরকম বলছেন। অপরপক্ষে কলিঙ্গ ভিত্তিক তাহলে একটা স্টেটমেন্ট হলো। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে মুলারের মতে বঙ্গদেশের রাজা সিংহবাহুর পুত্র বিজয় সিংহের সিংহল বিজয়ের উপাখ্যান অবাধ্য। এটা একটা শ্রীলঙ্কিজ যে ট্র্যাডিশন অনুসারে বলা হয় যে শ্রীলঙ্কাতে যক্ষরা বাস করত। যক্ষ ইন দ্য সেন্স আদিম মানুষ। এই জারোয়া ফারোয়া যেমন আছে এতে ওই কী বলে আচ্ছা না, ওই যে সেন্টেনেলস এইসব আইল্যান্ডগুলোতে আছে আন্দামান নিকোবরে, ওরাম নাকি ওরকম থাকতো শ্রীলঙ্কাতে। তো বঙ্গদেশের মধ্যে পার্টিকুলার রাঢ় প্রদেশের উল্লেখ আছে, পালিতেই আছে মহাবংশের থেকে। যদিও রাঢ়টা পালিতে লাল হ বলছে, মানে রটার ল করে আর ওদিকে ঢসরটা লয় হয়ে হচ্ছে। তো রাঢ়ের সিংহপুর একখানা জায়গা ছিল, সিংহপুরের রাজা ছিলেন সিংহবাহু, তার ছেলে হচ্ছে বিজয় সিংহ। সে একটু মানে ক্রূর প্রকৃতির ছিল বলে তাকে রাজ্য থেকে বহিষ্কার করে। তো সে তখন সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে একটা রাজ্য স্থাপন করে। এবং অনেকে অনুমান করেন যে সিংহপুর হচ্ছে বর্তমান সিঙ্গুর। যাই হোক, সেটা সিঙ্গুর হোক না হোক সেটা আলাদা কথা, আমার কাছে একটা বইও আছে এই। তো এটা কিন্তু মেনশন করা হচ্ছে যে বঙ্গদেশের রাঢ় প্রদেশের একটা জায়গা থেকে গিয়ে ওখানে সিভিলাইজেশন স্থাপন করা হয়েছে। এবং অদ্ভুতভাবে শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ এবং শ্রীলঙ্কার যে কালচার, তার সঙ্গে বেঙ্গলি কালচারের অনেক মিল আছে। মানে ওদের খানা পিনা, পোশাক আশাক বা শাড়ি পরা ইত্যাদির সাথে আমাদের বাঙালি কালচারের অনেক মিল আছে। এবং শ্রীলঙ্কার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ নয়। তামিল, তেলেগু, মানে মালায়ালাম, কন্নড় যেমন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে না। শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের আর্দ্র ভাষা বলতে যেগুলো বোঝায় ওই টাইপের। মানে ওই জন্য ওদের সাথে আমাদের ভাষার একটু মিল বেশি। গন্ডর মন্ডর টাইপের ভাষা শ্রীলঙ্কার ভাষা নয়। যাই হোক, তো এইটা উনি বলছেন যে ওই ঘটনা যেটা, সেটাকে তিনি আবার ডিনাই করছেন। তিনি বলছেন যে বঙ্গদেশের পরিবর্তে শ্রীলঙ্কার নিকটবর্তী ভূখণ্ড কলিঙ্গ থেকেই শ্রীলঙ্কায় বসতি স্থাপন হয়। তো দুজনে একই কথা বলছে, দুটো আলাদা আসপেক্টে। এবার হচ্ছে মধ্যদেশ। বহু বিদ্বান মধ্যদেশকে পালির উৎপত্তিস্থল বলেছেন। এর মধ্যে মধ্যদেশে প্রচলিত অর্ধমাগধীর সাথে অনেকে পালির যোগসূত্র অঙ্কন করে। অর্ধমাগধী হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে অযোধ্যা, বারাণসী, এইসব যে জায়গাগুলো আছে, এলাহাবাদ, এই যে জায়গাটা বর্তমান, এই জায়গার প্রাচীন ল্যাঙ্গুয়েজ ছিল অর্ধমাগধী। এবং এটা আরও এক্সটেন্ডেড, বুন্দেলখন্ড, তারপর ওই যে মানে মধ্যপ্রদেশ আর ওদিকে ইউপির যেই এরিয়া যেটা আছে, এই টোটাল অংশটা ওই জায়গা থেকেই, মানে অর্ধমাগধী থেকেই পরবর্তীকালে ওখানের ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হয়ে যায়। যেমন যে অবধি ল্যাঙ্গুয়েজ আছে না, যেটা যে ভাষায় তুলসীদাস রামায়ণ লিখেছিলেন, যে মঙ্গল ভবন অমঙ্গল হারি তবৌষ দশরথ অজিত বিহারী, এইসব যে আছে, তারপরে হনুমান চাল্লিশা, এরা সব অবধি ল্যাঙ্গুয়েজে লেখা। অবধি হচ্ছে মানে অর্ধমাগধী হচ্ছে মিডল ইন্ডো এরিয়ান স্টেজের ভাষা, তারপর নিউ ইন্ডো এরিয়ান স্টেজের ভাষা হচ্ছে অবধি। আর তারপরে এখন ওখানে ল্যাঙ্গুয়েজকে কী বলে যায় না, ওই অবধি ফবধিই বলে বোধ হয়। বেনারসে তো ভোজপুরি ভাষা চলে, মানে বেনারসের অ্যাকচুয়াল ডায়ালেক্ট হচ্ছে ভোজপুরি, মানে ওয়েস্টার্ন বিহার আর বেনারসে ওই এটা চলে। যাই হোক, এই পেপারটা আমাদের লিঙ্গুইস্টিক একটা পেপার ছিল, আমি 70 ওপরে পেয়েছিলাম, হিউজ নাম্বার। এবং মজার বিষয়, আমাদের যিনি প্রফেসর পড়াতেন তার থেকেও এই জায়গাটা আমার ভালো দখল ছিল, মানে স্টিল টুডে এখন এগুলো মনে আছে কোথাকার কি, মানে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সের পার্টটা। যাই হোক, তো ওই হচ্ছে অর্ধমাগধী, তার সাথে পালির অনেক সাদৃশ্য আছে। তো সেটার সাপেক্ষে এবার কে কী বলছেন, লোকের কথাগুলো বলছেন। উইন্ডিজ প্রমুখ বলছেন যে অর্ধমাগধীর সাথে পালির সাদৃশ্য আছে, তাই মধ্যদেশী হলো পালির উৎপত্তিস্থল। আচ্ছা, গাইগারও অর্ধমাগধীর সাথে পালি শব্দভাণ্ডার এবং রূপতাত্ত্বিক সাদৃশ্য দেখে এই মতের সম্ভাবনা স্বীকার করেছেন। অপরপক্ষে লিউডার্সের মতে ত্রিপিটক
পালি ত্রিপিটক হলো প্রাচীন অর্ধমাগধী থেকে অনুদিত। মানে ইনি বলছেন আবার উল্টো কথা, বলছে যে প্রথমে অর্ধমাগধী ভাষাতে ত্রিপিটক লেখা হয়েছিল, সেটা থেকে আবার পালিতে এটাকে কনভার্ট করা হয়েছে। তো তিনজন আলাদা আলাদা লজিকের সাপেক্ষে বলছেন যে না, অর্ধমাগধী থেকে পালির উৎপত্তি হয়েছে বা অর্ধমাগধীর সাথে পালির একটা লিঙ্ক আছে, সুতরাং অর্ধমাগধী যেহেতু ওই অবধ অঞ্চলের ভাষা, মধ্যদেশের ভাষা, সেই জন্য পালিও হচ্ছে মধ্যদেশের ভাষা। এবারে সেকেন্ড ক্যাটাগরিতে বলা হচ্ছে, অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন আর্যাবর্তের মধ্যে মধ্যদেশ অঞ্চল অর্থাৎ বর্তমান দিল্লি, মিরাট, মথুরা, ইনি আরেকটু শিফট করছেন জায়গাটাকে। প্রাচীনকাল হতেই এই জায়গাটা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। মোটামুটি আর্যাবর্ত যে শব্দটা বলা হয়, এইটা এই জায়গাটাকেই রেফার করে কাছাকাছি। তো এই জায়গার ভাষা সময়ে সময়ে প্রাধান্য পেয়েছে, যেমন এই অঞ্চলের শিষ্ট ভাষা সংস্কৃত হচ্ছে একটা সময়ের ভাষা ছিল মুখ্য ভাষা। ষৌড়শিনী প্রাকৃতের মধ্যে একখানা এই মুখ্য ভাষার প্রয়োগ দেখা যায়, মানে মুখ্য প্রাকৃত বলে ধরা হয় ষৌড়শিনী ভাষাকে। আবার বর্তমানকালে হিন্দি ভাষাটি হচ্ছে ভারতীয় ভাষার মধ্যে একটা উচ্চ স্থান পেয়েছে। তো মোটের ওপর এই লজিকে উনি বলছেন যে তাহলে এই মধ্যদেশের ভাষা যেহেতু প্রাধান্য পেয়েছে, তাহলে ডেফিনেটলি পালিও প্রাধান্য পেয়েছে ওই লজিকে, এবং পালি হচ্ছে সেনীর পূর্বরূপ, মানে সুরসেনের ভাষা, এবং সেকালে সেটা সারস্বত চর্চার মাধ্যম ছিল। এনার একটা মত হলো। আর একটা হচ্ছে মধ্যদেশের বিষয়ে রিস ডেভিস বলছেন যে বুদ্ধ কৌশলেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বুদ্ধ যে 29 বছরে দেহত্যাগ মানে গৃহত্যাগ করলেন, 35 বছরে তিনি নির্বাণ লাভ করলেন, 35 থেকে 80 বছর জীবিত ছিলেন, দ্যাট মিনস 45 ইয়ার্স উনি মানে ধর্মপ্রচার করেছেন। মানে বুদ্ধ হওয়ার পরে 45 বছর ছিলেন, তার মধ্যে 25 বছর উনি শুধু কাটিয়েছেন কৌশলে। এটা পুরো মেনশন আছে যে 25 বছর তিনি মূলত শ্রাবস্তীর জেতবনে ছিলেন। শ্রাবস্তী হচ্ছে কৌশলের রাজধানী। এতদিন তিনি যেখানে ছিলেন ডেফিনেটলি তার ভাষা সেখানেরই মতন হবে। এই হলো। তাহলে তিনি বলছেন যে কৌশল মানে বুঝতে পারছেন, কৌশল হচ্ছে মানে শ্রাবস্তী তো ইউপির একটা জেলা আছে, ওদিকে অযোধ্যা মানে সাকেত নাম ছিল সে সময় এই জায়গাটা। কত সমৃদ্ধ এলাকা ছিল, এখন কি অবস্থা হয়েছে। যাই হোক, বিহার ভাবো, একটা সময় বিহার ভারতবর্ষের রাজনৈতিক ভরকেন্দ্র, মৌর্য যুগে এবং গুপ্ত যুগে দুটো সময়েই রাজধানী কিন্তু মগধ ছিল, আর এখন কি অবস্থা হয়েছে। যাই হোক, তাদের শ্রীবৃদ্ধি হোক, তাদের ছোট করে আমি কিছু বলছি না। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থাও মানে বলা চলে কাছাকাছি, খুব একটা ভালো না। এবার হচ্ছে মগধ ভিত্তিক যে কথাবার্তা, তো এটা সিরিয়ালটা মনে হয় ভুল হয়েছে, 4 হবে, 2 হয়ে গেছে। মগধ ভিত্তিকে হচ্ছে যে বৌদ্ধ ঐতিহ্য অনুসারে মগধের ভাষাকেই পালি ভাষা বলা হয়, তাই এটি মাগধিকা, মাগধক, বহার, মাগধ নিরুক্তি ইত্যাদি নামে পরিচিত। এখানে তোমাদের বলেছিলাম কোটেশন দিলে ভালো হয়। এটা রূপসিদ্ধি একটি পালি ব্যাকরণ, সেখানে একটি শ্লোক আছে, সা মাগধী মূলা ভাষা কি লোকাদি কপ্পিকারণটা মনে করছে না, শ্লোক আছে। যাই হোক, ওই মাগধী ভাষা হচ্ছে মূল ভাষা বলে বলেছে। এইরকম কোটেশনগুলো দেয়া যায়, দিলেই একদম মানে নাম্বারের ঝুড়ি একদম উচ্ছে দেবে এইরকম। তো যাই হোক, আপাতত এই নোটগুলো তৈরি করো, পরে কোটেশন দেওয়া যাবে। এটা নোট করে রাখতে পারো, ওই মাগধী মূলা ভাষা, পরে এটাকে অ্যাড করা যায়। আচ্ছা, কিন্তু মাগধী প্রাকৃতির সাথে পালি ভাষার লিখে রাখতে পারবো কি কোটেশনটা কি বললেন? মাগধী মূলা ভাষা, মূলা ভাষা রূপসিদ্ধিতে বলা আছে, রূপসিদ্ধি বইটার নাম। নরা ইয়াদি কপ্পিকা, এরকম একটা কি মনে পড়ছে না লাইনটা, প্রথম দিকেই আছে রূপসিদ্ধি, তাকে আবার কপি করে বাকিরা সব ওটাকে ব্যবহার করেছে। যাই হোক, বিদুশেখর শাস্ত্রী একটা বই আছে খুব সুন্দর, পালি প্রবেশক ও পাঠাবলী। ওই
ওই বইটাতে একটা ভূমিকা অংশটা খুব সুন্দর, অসাধারণ পণ্ডিত। এরকম এখন মানে এরকম দেখতেই পাওয়া যায় না, পশ্চিমবঙ্গে আর নেই। সংস্কৃতেও ওরকম পণ্ডিত নেই, পালিতে তো অনেক আগেই শেষ হয়ে গেছে। অসাধারণ পণ্ডিত, মানে দেখলেই মানে পায়ে মাথা নত হয়ে যাবে, এত পাণ্ডিত্য। যাই হোক, কিন্তু মাগধী প্রাকৃতির সাথে পালির আংশিকভাবে সাদৃশ্য দেখা যায়, তাই বারানভ এবং ল্যাসেন পালি ভাষাকে মাগধীর একটি উপভাষা রূপে বিবেচনা করেছেন। মানে যেমন বাংলার মধ্যেই রাঢ়ী বঙ্গালী উপভাষা হয়, এবং মেইন মাগধীর একটা ডায়ালেক্ট হচ্ছে পালি। এইটা এই বার্নভ এবং ল্যাসেন বলছে। এটা প্রথম যখন আমি পড়াতাম তখন এই নামগুলো সব ইংরাজিতে ছিল, পরে দেখলাম শুধু শুধু ইংরাজি নামগুলো মুখস্থ করতে হবে। তারপর এরা সবই ফ্রেঞ্চ জার্মান লোক বলে এইসব এরকম সব চিহ্ন ভিন্ন বসে না, এর মাথায় দুটো বিন্দু, কার এই অ্যাসেন্টিং অ্যাকসেন্ট বসছে, এইসব সাইনগুলো বসতো, ওই জন্য এগুলো সব বাংলা করে দিয়েছি। 21 সালে আমি নোটগুলো চেঞ্জ করেছিলাম, মানে অনেকটা ভেতরে করা হয়েছে। আচ্ছা, এবারে গাইগারের মতে পালি ভাষাকে মাগধীর একটি বিশেষ রূপ বলে বিবেচনা করা হয়, যে ভাষা স্বয়ং বুদ্ধ ধর্মদেশনা করেছিল। সেই ভাষাটি খুব জনপ্রিয় ছিল এমন না বলা গেলেও তা যে প্রাক বৌদ্ধ যুগের উত্তর ভারতের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত তা অনুমান করা যায়। এনার বলার বক্তব্য হচ্ছে যে মোটামুটিভাবে দেখা যাচ্ছে বুদ্ধের সময় থেকে মগধ কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ভরকেন্দ্র হয়ে যাচ্ছে। বিম্বিসার, অজাতশত্রু, মানে এরাই মেন রাজা। তারপরে গিয়ে শিশুনাগ বংশ এলো, তারপরে নন্দ বংশ, তারপরে মৌর্য বংশ, এবং তারপরেও বলা চলে সাঙ্গ কান্য যুগেতেও মোটামুটিভাবে একটা পাটলিপুত্রের গৌরব ছিল। তাহলে সেখানের ভাষাই হচ্ছে তাহলে মূল ভাষা। এই যেমন কলকাতা রাজধানী ছিল বলে গোটা বঙ্গদেশের মধ্যে কলকাতার ভাষাকেই প্রাধান্য দেয়। তো এই রকম এবারে ওই জন্য উনি বলছেন যে তাহলে মগধেরই ভাষা পালি। এইরকম সৃষ্ট ভাষা সাধারণত বিভিন্ন উপভাষার বৈশিষ্ট্য যুক্ত থাকলেও একটির সাথে সাদৃশ্য বেশি হয়। এর সঙ্গে আমরা বলতে পারি বুদ্ধের পরিনির্বাণের পর প্রথম সংগীতে বুদ্ধ বচনের যে সংকলন হয়েছিল তা রাজগৃহের মগধেই হয়েছিল। তাই মগধ সহ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের ভাষার বৈশিষ্ট্যের সংমিশ্রণে পালি ভাষার উৎপত্তি, এবং পালির উৎপত্তিস্থল যে মগধ, এই অনুমান অসঙ্গত হবে না। ঠিক আছে, তাহলে এরকম 12 জনের কথা বলে শেষে স্টেটমেন্ট কনক্লুড করা হচ্ছে না পালি মগধেরই ভাষা। তবে এটা অনেকে মানে না, এটা অনেকে মানে অনেক বইতেই, মানে এই যে আমি বলছিলাম যে পরেশচন্দ্র মজুমদার, ভট্টাচার্য, রামেশ্বর ইত্যাদি যে বাঙালি এরা আছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলেছেন। এটা আমি পার্টিকুলারলি এটা অ্যাকচুয়ালি গাইগার এটাকে জোর দিয়েছেন যে মগধেরই ভাষা, মানে ট্র্যাডিশনালি যেটা বলা হয় পালি হচ্ছে মগধের ভাষা, সেটাকেই এখানে কনক্লুড করা হয়েছে। কিন্তু এখানে স্টেটমেন্টগুলো দেওয়ার পরে এটাকে প্যাসিভলি বলা হয়েছে যে এইটা অনুমান অসঙ্গত হবে না। দ্যাট মিনস আমি বলছি না যে এইটা অনুমান করলে এটা ঠিক হতে পারে, বা এখানে পুরোটাই গাইগারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যে শেষে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে বলে এটা একটা লেখার পদ্ধতি। এবং হিস্ট্রি পোর্শনের লেখায় কিন্তু মানে আমি মনে করি ডাইরেক্ট স্পিচে তো কদাচিৎ লেখা উচিত না যে আমার মনে হয় মগধেরই ভাষা, এটা একেবারেই উচিত না হিস্ট্রি লিখতে গিয়ে। প্যাসিভলিতে এটা মনে করা যায় সেটা ওখানের ভাষা, বা অমুক বলেছেন এইটা ভাষা, মানে সেটাকে অন্যের উপর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এইরকম। তো তুমি বললে তুমি কি রিসার্চ করেছো তার ভিত্তিতে বলছো এই কথা, এটা হলো এখানে বিষয়বস্তু। তো সুতরাং পুরো ব্যাপারটা এইভাবে হলো কনক্লুড। এটা খুবই সুন্দর একটা নোট, যদি এটা তৈরি করতে গেলে খুব কষ্ট হবে, কিন্তু এটা অসাধারণ, মানে একটা বহু সময় নিয়ে বহু স্টাডি করে এরকম লেখা। এইটা যেমন একটা খুব সুন্দর প্রশ্ন, সেম আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের সংস্কৃত ভাওয়েলস ইন পালি, এইটা একটা প্রশ্ন আছে দেখবে, ওই প্রশ্নটাও অনুরূপ প্রচুর পড়াশোনা করে লেখা, মানে ওইটার মতন কোনো বইটা এত সুন্দর করে দেয়া নেই, মানে এত কম প্রাইস আছে, নেই যে তা না। ইংরাজি বইগুলো তো সাধারণত তুলনামূলকভাবে ভালো, বাঙালি বইরা কেন জানি না, মানে বাংলায় বই লিখতে গেলে
ভাবে বোধহয় সব মূর্খ লোকে পড়বে নাকি, একটা পাতি মতন করে লিখে দেয়। কিন্তু মানে এত সংক্ষেপে এতগুলো তথ্য খুব কমই আছে। দেখবে পুরোপুরি যদি লেখাগুলো নামাতে পারো, খাতা জিনিস দেখবেন তিনি মুগ্ধ হয়ে যাবে। যাই হোক, তো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, প্রশ্ন না থাকলে তাহলে আমি ক্লাস অফ করছি।